আজকের নিবেদন ইন্দ্রাণী ভট্টাচার্যের কলমে সেই রাত। মধুপুর থেকে আজিমগঞ্জ যাবার সারাদিনে একটাই ট্রেন। শিবু বোনের শরীর খারাপের খবরটা পেয়েই ছুটতে ছুটতে এসে ট্রেনটা ধরল। কামরায় পা রাখা মাত্র লম্বা হুইসেল বাজিয়ে ছেড়ে দিল ট্রেন। আর তারপরের মুহূর্তেই ভুলটা বুঝতে পারল শিবু। সে তাড়াহুড়োতে এসে সেধিয়েছে লেডিস কামরায়, কিন্তু তখন আর নাবার উপায় নেই। ট্রেন স্টেশন ছাড়িয়ে অন্ধকার ফুঁড়ে দুধ দড়িয়ে ছুটে চলেছে। অগত্যা পুটুলিটা বুকের কাছে চেপে ধরে প্রায় দরজার মুখেই বসে পড়ল সে। ঠিক করল মোহনপুর এলেই নেবে কামরা বদল করে নেবে। যদিও মোহনপুর আসতে ট্রেন ঠিক মতো চললেও ঘন্টা 3 লাগবে। এখন বাজে সবে রাত 8টা, তার মানে মোহনপুর পৌঁছবে রাত 11টা নাগাদ, অবশ্য যদি ঠিকঠাক সিগন্যাল পাই তবে। আর আজিমগঞ্জ পৌঁছতে পৌঁছতে তো রাত ভোর হয়ে যাবে। তবে একদিকে ভালো, রাতের ট্রেনে মহিলা কামরায় তেমন প্যাসেঞ্জার ওঠার ভয় নেই, যদি না কপাল খুব মন্দ হয়। মনে মনে সেটা ভেবে বেশ নিশ্চিন্ত হলো শিবু। ট্রেনটা ভালোই চলছে। হু হু করে ঠান্ডা হাওয়া কামরার ভেতর ঢুকে ঠোকাঠুকি লাগিয়ে দিচ্ছে হাড়ে হাড়ে। শিবুর দরজার কাছে বসে বেশ শীত করতে লাগলো। তাড়াহুড়ো করে বেরোনোতে চাদর কম্বল কিছুই আনা হয়নি সাথে। আরও কিছুক্ষণ ওই অবস্থাতেই কেটে যাবার পর শিবু উঠে দাঁড়িয়ে কামরার ভেতরটা একবার ভালো করে দেখল। আর দেখেই ভুল ভাঙল তার। সে তো একাই কামরায় নেই, আরও একজন মহিলা সহযাত্রী সামনের সিটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কাপড় চোপড় বেশ নোংরা আর অগোছালো। সারা শরীরে অপুষ্টি আর দারিদ্র্যের ছাপ স্পষ্ট। সম্ভবত কোনো ভিখারিনী হবে। এতটা সময় কেটে গেলেও শিবুর উপস্থিতি টের পায়নি সে। তার মেয়েটিকে দেখে বোনের কথা মনে পড়ে গেল। শিবুর মেয়েটিকে দেখে কামরার ভেতরে বসতে বেশ সংকোচ হলো। অগত্যা শীতের কামড় সহ্য করেই গুটিসুটি হয়ে দরজার পাশে গিয়ে আবার বসে পড়ল। চুপচাপ একা একা বসে থাকতে থাকতে নানা কথা মনে আসতে লাগলো। বাবা অকালে চলে যাবার পর শিবু আর শিবুর মা কোলে পিঠে করে মানুষ করেছে বোনকে। অভাবের আঁচ তেমনভাবে লাগতে দেয়নি বোনের গায়ে। ভালো পরিবার দেখে বিয়েও দিয়েছে। সেখানে অর্থের অভাব নেই ঠিকই, তবে সুখের অভাব যথেষ্ট। বিয়ের 5 বছর পরেও তার মা ডাক শোনার ইচ্ছে অপূর্ণই রয়ে গেছে আজও। অনেক চেষ্টা চরিত্রের পর পেটে এই মাস 4 আগে একটা বাচ্চা এসেছিল বটে, তবে ভগবান তাকেও কেড়ে নিয়েছে আজ। বোনের অবস্থাও বিশেষ সুবিধের নয়। খবরটা শুনেই খাবার ফেলে চোখ মুছতে মুছতে ছুটে এসেছে শিবু। ছোট বোনকে যে সে বড্ড ভালোবাসে। বোনের কথা ভাবতে ভাবতে কখন যেন জুড়িয়ে এলো চোখ দুটো। ট্রেন ছুটে চলল ঝড়ের বেগে। খানিকক্ষণ পর আচমকাই শরীর জুড়ে অচেনা হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল শিবুর। চোখ খুলে তাকিয়ে এক বিন্দু আলো চোখে পড়ল না কোথাও। কামরা জুড়ে শুধুই নিকষ কালো অন্ধকার। এদিকে শিবু তার সমস্ত শরীর ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করছে কোনো ঘনিষ্ঠ নারী দেহের স্পর্শ, আর ততই ভয়ে লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল ভেতরে ভেতরে। হাত দিয়ে ঠেলেও সরাতে পারছিল না গায়ের ওপর লেপ্টে থাকা শরীরটা। কম্বলের ভেতর খেলা করতে থাকা অচেনা আঙুলগুলো ততক্ষণে একে একে খুলে ফেলেছে তার শার্টের সব বোতাম। ঘাড়ের কাছে অচেনা শরীরের উষ্ণ নিঃশ্বাসে ভয়ে উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছিল শিবুর।
তবু শিবু শেষবারের মতো চেষ্টা করলো সবটুকু শক্তি দিয়ে প্রাণপণে চেটিয়ে ওঠার, কিন্তু ততক্ষণে তার ঠোঁট কবজা করে নিয়েছে কোনো কুহকিনী। আঁচড়ে কামড়ে অবিরাম ক্ষতবিক্ষত হয়ে চলেছে তার জিভ, গাল, গলা। চেপে বসে থাকা শরীরের ভারে কেমন যেন অসাড় হয়ে আসছে শিবুর শরীর। তবু যেন অনন্ত তেষ্টা নিয়ে শিবুর শরীরে অমৃত খুঁজে চলেছে সেই মেয়েটির শরীর। শিবুর একবার মনে হলো, এ কি তবে কামরায় শুয়ে থাকা সেই মেয়েটি? কিন্তু ঘোর আধারে সে বিষয়ে নিশ্চিত হতে পারল না সে। এক সময় চিন্তা করার শক্তিটুকুও হারিয়ে ফেলল শিবু। এদিকে সেই মেয়ে তখন আরও সাহসী হয়েছে। তার আঙুলগুলো খেলা করছে শিবুর সেই বিশেষ অঙ্গের চারপাশে। শিবু হাত পা ছুঁড়েও বাঁচতে পারছে না নিজেকে। এমন সময় হঠাৎই এক খুট করে শব্দ, আর তীব্র আলোতে ভরে গেল গোটা কামরা। শিবু তাকিয়ে দেখল সামনে লাঠি হাতে রুদ্রমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে কামরার ঘুমিয়ে থাকা সেই যুবতী। আর শিবুর শরীরের ওপর হিংস্র বাঘিনীর মতো আস্ফালন করছে কালো কোট প্যান্ট পরা এক মহিলা। পোশাক দেখে বোঝা গেল সে একজন মহিলা টিকিট চেকার। ট্রেনের সেই যুবতী কঠিন স্বরে বলল, ভাগ্যিস আমার ঘুম ভেঙেছিল। এ বাবু, তুই নেমে যা, একে আমি বুঝে নেব। শিবু দেখল রাগে তার সারা শরীর কাঁপছে। এদিকে টিটি মহিলাও ছাড়বার পাত্রী নয়। শিবুকে ছেড়ে সোজা উঠে দাঁড়ালো। তারপর সে যুবতীকে হুমকির স্বরে বলল, মুখ সামলে কথা বল, টিকিট দেখা আগে, তারপর তর পাবি। দুই নারীর তখন যুদ্ধং দেহি মেজাজে রণমূর্তি ধারণ করেছে। ততক্ষণে শিবু সামলে উঠেছে কিছুটা, মাথাও কাজ করছে অল্প অল্প। সে দেখল এদের না থামালে আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। শিবু এবার উঠে দাঁড়িয়ে গলা তুলে বলল, ম্যাডাম, আপনি কিন্তু যথেষ্ট অন্যায় করেছেন। এরপরে আর কিছু করলে কিন্তু চেন টানতে বাধ্য থাকব। সরকারি কর্মচারী বা মহিলা বলে পার পেয়ে যাবেন ভাববেন না। পুরো ঘটনার সাক্ষী এই মেয়েটি। শিবুর কথায় যেন ওষুধের মতো কাজ হলো। টিটি সরে এলো এক পাশে। শিবু এবার এগিয়ে গেল যুবতীর উদ্দেশ্যে। বলল, আপনি কোথায় বা কত দূর যাবেন আমার জানা নেই, তবে মোহনপুর আসছে। ট্রেন থামলেই আমি কামরা বদল করে নেব। আপনি আমার বোনের বয়সী, তাই বোন হয়ে আজ এক দাদাকে আপনি বিপদের হাত থেকে যেভাবে বাঁচালেন তার জন্য কোনো ধন্যবাদ যথেষ্ট নয়। এতদিন মায়ের মুখে শুনেছি যোগমায়ার কথা, যে কিনা নিজের দাদা কৃষ্ণকে বাঁচাতে কংসের কারাগারে প্রাণ দিয়েছিল। আজ নিজের চোখে দেখলাম আরেক বোনের মহানুভবতা। বোনের বোধ হয় এমনইভাবে চিরকাল রক্ষা করে দাদাদের। জানেন, আমি আজ নিজের বোনকেই দেখতে যাচ্ছিলাম। ওর শরীর ভালো নেই, জানি না এখন কেমন আছে, বেঁচে আছে না নেই। ওর জন্য একটা শাড়ি নিয়ে যাচ্ছিলাম। এই শাড়িটা বরং আপনি রাখুন। বোন সুস্থ হলে আমি নয় ওকে কিনে দেব আবার। এটা নয়, এই বোনের জন্যই থাক। তারপর সেই টিটি মহিলার দিকে ফিরে বলল, ওনার টিকিটের দাম আমি মিটিয়ে দিচ্ছি। আজকের রাতের কথা আমি ভুলে যাব, পারলে আপনিও ভুলে যাবেন। ট্রেন তখন ঢুকছে মোহনপুর স্টেশনে, আর আকাশে গোল থালার মতো একটা চাঁদ মুছে দিচ্ছে চিরাচর বিস্তৃত সব অন্ধকার। কামরা বদল করে সিটে বসে জানালা দিয়ে তাকিয়ে শিবুর মনে পড়ল, আজ তো রাখি পূর্ণিমা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত।
ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।